গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা বন্ধে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় অতিরিক্ত সংকটের দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য বাংলাদেশের অবিচল অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোতে D8 শীর্ষ সম্মেলনের একটি বিশেষ অধিবেশনে তিনি এই আহ্বান জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমরা সব পক্ষ এবং অঞ্চলের বাইরের স্টেক হোল্ডারদের ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতা বন্ধ করার জন্য সিদ্ধান্তমূলক এবং সম্মিলিত পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। অধ্যাপক ইউনূস তার বক্তৃতায় বলেন, তারা এমন এক সময় একত্রিত হয়েছেন যখন অধিকৃত গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে 14 মাস ধরে ইসরায়েলি আগ্রাসন এবং বর্বর গণহত্যা অব্যাহত রয়েছে। এই বর্বরতা ভাষায় প্রকাশ করা সম্ভব হবে না। We call upon all actors and stakeholders indeed beyond the region to take decisive and collective actions to end the brutalities unleashed by the Israeli forces. The massacres in Gaza, the West Bank, and Lebanon are clear violations of international law and constitute war crimes. Those responsible must account. That's why last November, Bangladesh stood up at the International Criminal Court asking for expeditious investigations into the heinous crimes against humanity. Such actions on accountability can deter the perpetrators against further and future atrocities. Alongside, let us intensify our efforts on realization of a viable two-state solution. মার্কিন গণমাধ্যম দ্য ইকোনমিস্টের 2024 সালে বর্ষসেরা হয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এ বিষয়ে প্রকাশিত দ্য ইকোনমিস্টের প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। গণমাধ্যমটি 2024 সালের জন্য সেরা দেশের তালিকা প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, সবচেয়ে ধনী, সুখী বা নৈতিকভাবে শ্রেষ্ঠ স্থান অধিকারী কিনা সেই হিসেবে নয়, সেরা দেশ বেছে নেওয়া হয় আগের 12 মাসে সবচেয়ে বেশি উন্নতি করেছে কিনা সেই বিচারে। এবারের সেরা দেশ বেছে নেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত তালিকায় ছিল 5টি দেশ। বাংলাদেশ ছাড়াও সিরিয়া, আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা এবং পোল্যান্ড রয়েছে এই তালিকায়। প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, আমাদের এবারের বিজয়ী বাংলাদেশ, যারা এক স্বৈর শাসককে উৎখাত করেছে। আগস্টে ছাত্রদের নেতৃত্বে রাজপথে আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়, যিনি 17.5 কোটি জনসংখ্যার দেশটি 15 বছর ধরে শাসন করেছিলেন। দেশের স্বাধীনতার হিরোর এক কন্যা হিসেবে তিনি এক সময় অর্থনৈতিক প্রবৃদ্ধির নেতৃত্ব দিয়েছিলেন, কিন্তু পরবর্তীতে শাসনামলে বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়। টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তাবলিগ জামায়াতের মাওলানা সাদ পন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাদ পন্থী নেতা মুয়াজ বিন নূরকে গ্রেফতার করা হয়। গত বুধবার রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখল কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 4 জন নিহত হয়েছেন এবং অর্ধশত আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় মাওলানা জুবায়েরের অনুসারী SM আলম হোসেন বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় 29 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও কয়েকশো জনকে আসামি করা হয়েছে। দর্শক, এবারে জানাবো আবহাওয়া পরিস্থিতি। আগামী 21 থেকে 22 ডিসেম্বরের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তরে আছেন আমাদের সহকর্মী আবু সাইদ অপু। আমরা এখন তার কাছে যাব বিস্তারিত জানতে। অপু, আবহাওয়া পরিস্থিতি নিয়ে অধিদপ্তর কি জানিয়েছে? আপনার কাছে সবশেষ কি খবর আছে আমাদের জানান। ধন্যবাদ নাদিয়া আপনাকে। আপনি যেমনটি আসলে জানতে চেয়েছেন যে শীতের আসলে তীব্রতা আগামীতে কেমন হতে পারে, সেই বিষয়টি নিয়ে আসলে আমরা আবহাওয়া অধিদপ্তরে রয়েছি, আমরা কথা বলেছি। তবে যেহেতু আজকে পৌষের 5 তারিখ, সেহেতু একটু শীত সর্বত্রই অনুভূত হচ্ছে এবং এই শীত আসলে অনুভূত হওয়ার পেছনে পরবর্তীতে কোনো শীতের কোনো বার্তা রয়েছে কিনা বা শীতের তীব্রতা আসলে বাড়তে পারে কিনা সে বিষয় নিয়ে আমরা এখন কথা বলতে চাই আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সাথে। আমরা তার কাছে জানতে চাই এই যে প্রচণ্ড শীতের এই কারণটা আসলে কি এবং বিগত দিনে যে অতীতের রেকর্ড যেবার ভঙ্গ করতে যাচ্ছে, তো এটা আসলে মূল কারণগুলো কি, কোন কোন প্যাটার্নের কারণে এই শীতের তীব্রতাটা বাড়তে থাকে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের দেশে ডিসেম্বর, জানুয়ারি এবং ফেব্রুয়ারি 3 মাসকে শীতকাল বলে থাকি। সাধারণত ডিসেম্বর মাসের রাতের
তাপমাত্রার গড় থাকে 12.2 ডিগ্রি সেলসিয়াস। এবং এই যে শীতের যে অনুভূতি এবং শীত যে পড়ে ডিসেম্বর মাসে, জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে, তার অনেকগুলো কারণ আছে। আমরা আবহাওয়াগত যেসব নিয়মগুলো আছে সেগুলোকে আমরা পর্যায়ক্রমে আমি বলছি। 1 নম্বর হলো উচ্চচাপ বলয়ের অবস্থান। ভারতীয় উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের অবস্থান এখন দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার হয়ে পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তার লাভ করেছে এবং এটি বাংলাদেশের দিকে যদি বিস্তার লাভ করে তখন শীতের অনুভূতির তীব্রতা বৃদ্ধি পেতে থাকে এবং এই বিস্তার ক্রমান্বয়ে ত্বরান্বিত হচ্ছে এবং 23 তারিখ থেকে বিশেষ করে এই উপমহাদেশীয় যে উচ্চচাপ বলয় তার বিস্তার বাংলাদেশের ওয়েস্টার্ন পার্ট পর্যন্ত চলে আসবে এবং ক্রমান্বয়ে এই উচ্চচাপ বলয়ের অবস্থানের কারণে শীতের অনুভূতি বাড়তে পারে। তাছাড়া আপনারা জানেন যে ম্যাক্সিমাম এবং মিনিমাম তাপমাত্রার পার্থক্য যদি 10 ডিগ্রির নিচে নেমে আসে তখন শীতের অনুভূতি বৃদ্ধি পেতে থাকে। আপাতত এটি 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে আছে। তাছাড়া ঊর্ধ্ব আকাশের বাতাসের ঠান্ডা বাতাসের নিম্নমুখী বিচরণ অনেক সময় শীতের অনুভূতিকে বৃদ্ধি করতে পারে। শীতকালে সাধারণত উত্তরা বাতাস প্রবাহিত হয় অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা বাতাস বা শীতল হিমেল বাতাস বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং বাংলাদেশের অপেক্ষাকৃত গরম বাতাসের সাথে মিশ্রিত করে শীতের অনুভূতিকে বাড়িয়ে দিতে পারে। তাছাড়া সানশাইন আওয়ার দিনের ব্যক্তিকাল কম হওয়ার কারণে সূর্যের আলোর প্রাপ্যতাও অনেক সময় কম থাকে। আজকে থেকে মেঘ ঢোকা শুরু করবে, এই মেঘমালা আগামীকালও থাকবে এবং আজকে এবং আগামীকাল বৃষ্টি হবে। তারপরের দিনও বৃষ্টিপাতের সম্ভাবনা আছে সারা দেশেই হালকা থেকে মাঝারি ধরনের। এই বৃষ্টিপাতের পরেও কিন্তু তাপমাত্রা কমে গিয়ে শীতের অনুভূতি বৃদ্ধি করতে পারে। তাছাড়া আমরা বলি যে ঊর্ধ্ব আকাশের শীতল বাতাসের নিম্নমুখী বিচরণ সংঘটিত হয়। তাছাড়া অনেকগুলো জলবায়ুগত টেলিকানেকশন আছে। আপনারা জানেন যে লানিনা এখন যে ফেজ আছে সেই ফেজটি বাংলাদেশের তাপমাত্রাকে কমানোর জন্য সহায়ক এবং ইন্ডিয়ান ওশেন ডাইপোল নামক আরেকটি নিয়ামক আছে যা নেগেটিভ ফেজ অবস্থায় আছে, এটিও বাংলাদেশের তাপমাত্রাকে কমানোকে নির্দেশ করে। সর্বোপরি যেসব নিয়ামকের কথা বললাম এগুলো সহায়ক অবস্থায় থাকার কারণে এই ডিসেম্বর মাস থেকে বলতে গেলে আগামী 23 তারিখ থেকে শীতের অনুভূতি বৃদ্ধি পাওয়া শুরু করবে এবং জানুয়ারিতে এই অনুভূতি আরও তীব্রতর হবে। ডক্টর আবুল কালাম মল্লিক, আপনাকে ধন্যবাদ। আপনি যে বার্তাটা দিয়েছিলেন, আমরা আরেকটা বিষয় আপনাকে জানতে চাই, সেটি হচ্ছে যে এই যে শৈত্যপ্রবাহের যে বিষয়টি এবং আগামীতে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকে তেঁতুলিয়ায় কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে 10.7 ডিগ্রি সেলসিয়াস। তো এই বিষয়টি আসলে মানে বৃষ্টি বা শৈত্যপ্রবাহের কোনো বড় ধরনের কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আপনাদের বার্তা কি বলছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনারা জানেন যে ডিসেম্বর মাসে সাধারণত মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বাংলাদেশে হয়ে থাকে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। বাংলাদেশে এখন আপাতত কোনো শৈত্যপ্রবাহ নাই, কিন্তু 2 দিন আগেও বিশেষ করে ঈশ্বরদী, যশোর, গোপালগঞ্জ, সীতাকুণ্ড এবং পঞ্চগড়ে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নেমে এসেছিল। 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করেছে। আপাতত যে আমাদের আবহাওয়াগত যেসব বৈশিষ্ট্যগুলো এবং কন্ডিশন, আগামীকাল এবং পরশু সারা দেশব্যাপী একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সে কারণে এবং আগে যে নিয়ামকগুলো বললাম তার সহায়ক ভূমিকার কারণে এই 23 তারিখ থেকেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এবং প্রান্তিক পর্যায়ে বিশেষ করে পঞ্চগড় জেলা, লালমনিরহাট, ঈশ্বরদী, যশোর, গোপালগঞ্জ, সাতক্ষীরা, শ্রীমঙ্গল এইসব জায়গার তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কোথাও কোথাও কমে গিয়ে এই ডিসেম্বর মাসে মৃদু ধরনের শৈত্যপ্রবাহ বিচ্ছিন্নভাবে সংঘটিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টি হবে আগামীকাল অতি সামান্য এবং 21 তারিখ এবং 22 তারিখ যে বৃষ্টিপাত হবে হালকা থেকে মাঝারি ধরনের, এই বৃষ্টিপাতের পরেই শীতের তীব্রতা বৃদ্ধি পেতে শুরু করবে। ধন্যবাদ ডক্টর আবুল কালাম মল্লিক সাহেব, আপনাকে আমাদেরকে আবহাওয়া উনি জানাচ্ছিলেন যে আগামীর যে শীতের যে বার্তাটি সেটি জানাচ্ছিলেন। তো নাদিয়া, আবহাওয়া দপ্তর থেকে এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর। নাদিয়া। অপু, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর আগারগাঁও আবহাওয়া অফিস থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আবু সাইদ অপু। তিনি জানাচ্ছিলেন আবহাওয়া বিষয়ে সার্বিক পরিস্থিতি। চলে যাব পরের সংবাদে।
পলিথিন শপিং ব্যাগের ব্যবহারে বন্ধে রাজধানী বাজারে অভিযানে নেমেছে কর্তৃপক্ষ। সকালে পরিবেশ, বন এবং জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে রাজধানীর কারওয়ান বাজার মার্কেটে এই অভিযান শুরু হয়। তপন কুমার বলেন, আজও কোনো জরিমানা করা হবে না, আমরা সচেতনতা কার্যক্রম পরিচালনা করছি। এই সচেতনতা কার্যক্রম করে অনেকটা কাজ হচ্ছে, কিন্তু এরপরেও যদি পলিথিনের ব্যবহার বন্ধ না হয় তবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা সচেতনতামূলক কাজ চালিয়ে যাব। পাশাপাশি যদি আমাদের এই আহ্বানে কেউ সাড়া না দেয়, সহযোগিতামূলক আচরণ না পাই আমরা ক্রেতা বিক্রেতার কাছ থেকে, তখন তো মোবাইল কোর্ট তার নিজস্ব গতিতে অগ্রসর হবেই এবং সেই সংখ্যা বাড়াচ্ছি, আমরা আরও স্ট্রেংথেন করছি। কিছু কিছু রোগের ক্ষেত্রে বাংলাদেশে চিকিৎসা ব্যবস্থা না থাকায় রোগীরা বিদেশে চিকিৎসা নিতে গেলেও সামান্য অসুস্থতাতেই অনেকে ছুটে যাচ্ছেন বিদেশে। চিকিৎসার পাশাপাশি এটাকে মেডিকেল ট্যুরিজম বলছেন অনেকে। পাশাপাশি স্থানীয়ভাবে চিকিৎসার ব্যবস্থা থাকলেও অনেকে সামান্য অসুস্থতা নিয়েই গ্রাম থেকে ছুটে আসছেন রাজধানীতে। এতে করে চাপ বাড়ছে রাজধানীর চিকিৎসা ব্যবস্থাপনায়, ফলে কমছে সেবার মান। বিস্তারিত SM তানভীরের রিপোর্টে। এক শ্রেণীর রোগী আছেন যারা সামান্য সমস্যাতেই ছুটে যান দেশের বাহিরে। অনেকের কাছে এটা যেন অনেকটা নিয়মে পরিণত হয়েছে। অবশ্য রথ দেখা, কলা বেচার মতো চিকিৎসা এবং বেড়ানোটা একই সাথে সেরে নিচ্ছেন অনেকে। বিদেশে চিকিৎসা নিতে গিয়ে অনর্থক যে পরিমাণ অর্থ প্রতি বছর দেশের বাইরে চলে যায় তা ঠেকাতে সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত বলে মনে করেন এই চিকিৎসক। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটি নিয়ম নীতি থাকা উচিত, কারণ এর সাথে বিপুল পরিমাণের বৈদেশিক মুদ্রা যুক্ত। যদি কারো সত্যিকার অর্থেই দেশের বাইরে চিকিৎসা নিতে হয়, তাহলে যে চিকিৎসক তাকে দেখেছেন তিনি ওই রোগীকে রেফার করবেন। রেফার করার পরে একটি উপযুক্ত বোর্ড সেটি পরীক্ষা নিরীক্ষা করে যদি দেশের বাইরে যাওয়ার উপযুক্ত হয়, তখনই কেবলমাত্র অনুমতি দেবে এবং সেই অনুমতি পেলে রোগীকে বৈদেশিক মুদ্রা দেয়া হবে, অ্যালোকেশন করা হবে, যেটা দিয়ে দেশের বাইরে চিকিৎসা করা হবে। যদি এরকম একটি নিয়ম না থাকে তাহলে তো প্রতি বছর কয়েক বিলিয়ন অর্থ তো বিনা প্রয়োজনে অপচয় হচ্ছে। তো এই জায়গায় একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি চালু হওয়া দরকার। অন্যদিকে সামান্য সমস্যা নিয়েই রোগীরা ছুটে আসছেন রাজধানী ঢাকায়। ডাক্তার দেখাতে আসছে, ঠিক আছে, সমস্যা পেটের দর্শক আপনার পছন্দ হয় না, সত্যি কথা যেটা আমি অনেক কাছে শুনছি, বললো তুমি ওখানে যাবো, গেলে তুমি সুস্থ হবা। এতে করে যেমন একদিকে বাড়ছে রোগীর চাপ, অন্যদিকে কমছে সেবার মান। এজন্য বিদেশের মতো বাংলাদেশে রেফারেল ব্যবস্থার কথা বলছেন চিকিৎসকেরা। একটা সাধারণ ব্যথার রোগীকে আমরা যদি এরকম উপজেলা লেভেলেই ওটাকে ট্রিটমেন্ট দিয়ে ওখানেই যদি তার ট্রিটমেন্টটা হয়ে যেত, তাহলে সে কখনোই শহরকেন্দ্রিক হতো না। কিন্তু আমাদেরও প্রবণতাটা এরকম যে আমার ব্যথা আছে, আমি এখানে দেখাবো না, আমি শহরে গিয়ে সবচেয়ে বড় ডাক্তারকে দেখাবো, প্রফেসরকে দেখাবো। এই যে একটা মানসিক একটা জিনিস আমাদের রোগীদের মধ্যেও ডেভেলপ করছে, এটারও একটু পরিবর্তন দরকার। 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিতে দেশ পরিবর্তনের যে বিশাল সুযোগ পেয়েছে জাতি, সেই সুযোগকে কাজে লাগিয়ে স্বাস্থ্য খাতের সংস্কার কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। এই পরিবর্তনের মাধ্যমেই প্রকৃত চিকিৎসা সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। SM তানবীর, মাইটিভি, ঢাকা। বিজয় দিবসে বাংলাদেশের জনগণের অর্জনকে সম্মান না জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বক্তব্য বাংলাদেশের ইতিহাস মুছে দেওয়ার শামিল বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। আর রাষ্ট্রবিজ্ঞানীদের মতে বিতর্কিত মন্তব্যের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও কঠিন করে তুলছেন ভারতের সরকার প্রধান। SM আরিফের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের বিজয় দিবসের দিনে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে ওই পোস্টে বাংলাদেশের জনগণের অর্জনের কথা উল্লেখ না করে কেবল ভারতীয় সেনাবাহিনীর অবদানের কথা তুলে ধরায় চলছে নানা সমালোচনা। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ মনে করেন, এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের ইতিহাসকেই অবমাননা করেছেন ভারতের সরকার প্রধান। নরেন্দ্র মোদী এমন একটা টুইট করলো ৭১কে নিয়ে, বিশেষ করে 16 ডিসেম্বরকে নিয়ে, যে পুরো বিজয়টাই তাদের। এটা তো ইতিহাসের সাথে একটা হলো তারা তাদের নিজেদেরই কন্ট্রাডিকশন করছে। ফরেন সেক্রেটারির যে স্টেটমেন্ট আর তার প্রধানমন্ত্রীর স্টেটমেন্টের মধ্যে কোনো মিল নেই, কারণ পিপল সেন্টারি তো হারিয়ে গেল, তাই না? বাংলাদেশের যে ৭১
এটা তো একদিনে হয়নি। তো এগুলো তো সব মুছে দেওয়া হলো না। তো এই মুছে দেওয়া বোঝা যাচ্ছে যে তার যারা পলিসি মেকার, যারা তাকে অ্যাডভাইজার, যারা ব্রিফ করে প্রধানমন্ত্রীকে, ঠিক মতো ব্রিফ করা হয়নি। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর নুরুল আমিন ব্যাপারী জানান, ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান দেখায় না, তার এই প্রমাণ সামাজিক যোগাযোগ মাধ্যমের এই পোস্ট। এর মাধ্যমে মোদি নিজেকেই হেয় করেছেন বলে মন্তব্য তার। তারা যে সাহায্যটুকু শেষের দিকে করেছে সেটা তাদের নিজের স্বার্থের কথা তারা বলে না। এবার মোদি মহোদয় যেভাবে স্টেটমেন্টটা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী হিসাবে, এই স্টেটমেন্ট দিয়ে কি হয়েছে, নিজেকে হেয় করেছেন। কেন? একটি দেশের সাথে অন্য দেশের সম্পর্ক থাকে সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শন করে, এবং সার্বভৌমত্বকে নেগলেক্ট করা মানে তারই যে আপনার জ্ঞানের পরিসীমা, এটাকে বলা হয় কমতি থাকে। মোদির বক্তব্য ভারত বিদ্বেষী ক্ষোভ আরও উস্কে দিচ্ছে উল্লেখ করে এই দুই বিশেষজ্ঞ জানান, কোনো রাজনৈতিক দলের সাথে নয়, দিল্লির উচিত জনগণের সাথে সম্পর্ক তৈরি করা। এই যে হেট্রেড যেটা টুয়ার্ডস ইন্ডিয়ান গভর্নমেন্ট, এটা এত বৃদ্ধি পেয়েছে যে কল্পনা করা যায় না। যার জন্য এখন যে আপনি পিপলস টু পিপলস রিলেশনটি করবেন সেটি কিন্তু কঠিন হয়ে দাঁড়িয়েছে। দিল্লিকে এটাই বোঝানো যে না, দিল্লি যেন জনগণের সাথে যেন সম্পর্ক করে, কোনো একটা দল না। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।